অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৭৬। সৈয়দ ফরহাদ মুহাম্মদ বাড়িকে মেরে জয় পাগল হয়ে উঠল জিন্নাহ ও তার মাকে খুঁজতে পেল না। চারদিকে তোলপাড় উঠে গেল ব্রিগেডিয়ারের মৃত্যুর খবরে, যেখানে তখন বাংলায় তাদের অনুকূল সময় চলছে। সিনিয়র ব্রিগেডিয়ার বাড়ি সাহেবকে প্রমাণহীনভাবে খুব সহজে মারতে পারার পেছনে অবশ্য একটা কারণ ছিল। খুব সহজে ফরহাদ সাহেবের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিল, সেটাও একান্তে ফরহাদ সাহেবের রাজধানীর ফ্ল্যাটে। দিনের বেলা চলে আসার পর তিনি অধীর অপেক্ষা করেছেন, জয় দেখা করতে আসবে, একটাবার হলেও আসবে। জয় যায়নি। ফরহাদ সাহেব জানতেন জয় তাকে বড় ঘৃণা করে, কিন্তু তবু আশা রেখেছিলেন। বাঁকা জয়ের প্রতি একটা অঘোষিত স্নেহ তার জমেছিল ভেতরে। অবশেষে উনার সঙ্গে সাক্ষাৎ করল। মানুষটা ভীষণ খুশি হয়েছিলেন, আবার একটু লজ্জিত। জয় নিশ্চয়ই জবাবদিহি চাইবে, কেন তিনি জয়ের বড়বাবাকে মেরেছেন। জেদি ছেলেটা কর্তব্যের মানে বুঝবে না। যাকে ছোটবেলায় নৈতিকতা শেখাতে গিয়েই নেতিবাচক চরিত্রে পরিণত হয়েছে তিনি। জয় কেবল একটা কথা জিজ্ঞেস করেছিল, বড়বাবাকে মারলেন কেন স্যার? ফরহাদ সাহেব একটু কথা গুছিয়ে নেবার ফাঁকে জয় আবার বলে, আপনি জানেন আমার কেউ নাই। আমার খাতিরে ছেড়ে দিলেন না কেন? সব তো কেড়ে নিছেন। দেখেন আপনারা সফল। আমার কাছে কেউ নাই, কিচ্ছু নাই। আপনি আমার বড়বাবাকেও নিয়ে নিলেন। কেন স্যার? আমি তো আপনার কিছু ক্ষতি করি নাই। করছি স্যার। বাড়ি সাহেব সামান্য হেসে জয়কে হাত নেড়ে কাছে ডেকে বলেছিলেন, তুই যে আইন মানতে নারাজ রে আমিরের বেটা। নয়তো তোরে বুঝাইতাম। আইন সব আপনাদের কেন? আমরা কেন আইন পাই না? আইন তো আমাদেরও দরকার পড়তে পারে স্যার। পাই না কেন? আমির কাঁদতে পারবে না, তাই শুধু তার চোখের মণির শিরা লাল টকটকে হয়ে উঠল। 9 দিন আগেও সে তার বড়বাবার সঙ্গে দেখা করবে ভেবে উত্তেজনায় কাঁপছিল। তার মনে পড়ে গেল সেই বড়বাবাকে চিরতরে তার কাছ থেকে সরিয়ে নেবার হুকুমদাতা ব্রিগেডিয়ার তার সামনে। প্রশ্নের উত্তরের অপেক্ষা করার ধৈর্য পায়নি। শেষ মুহূর্তে ফরহাদ সাহেবের মুখে একটা জ্যোতিমা হাসি ফুটে উঠেছিল। সেই হাসিতে ব্যথা ছিল মলিনতা। তার চোখ দুটো গভীরভাবে শুধু জয়কেই দেখছিল। তিনি শুধু বলেছিলেন, তুই এই পথে যাবি বলেই আশঙ্কা করেছিলাম রে আমিরের বেটা। থাকল, আল্লাহ তোরে পথ দেখান। ধৈর্য দিন। তিনি অস্পষ্টভাবে কালেমা শাহাদত পড়লেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। জয় সেসব কিছুই দেখতে পায়নি। তখন তার চোখের সামনে এক অবরুদ্ধ নিশীথের আধার পর্দা। সেই পর্দায় বড়বাবার কঠিন মুখটা ভাসছে। জয় শেষবার সেই রাতে বড়বাবার কোলে চড়ে যে বড়বাবার চেহারাটা দেখেছিল, অভিজাত, কঠিন লাল, গম্ভীর মুখখানা। সেই মুখখানা দেখতে দেখতে বড় নৃশংসতার সাথে ফরহাদ সাহেবকে খুব ক্ষীণ করে ফেল। বড়বাবা তাকে তখনও বলছে, হাসবি শুধু। হাসবি জয়, হাস। হাসল। ফরহাদ সাহেবের রক্তে মাখা হাত টিস্যুতে মুছতে মুছতে জোরে জোরে হাসল। চোখ দুটো জ্বলছে। তখন আরও জোরে জোরে হাসতে হাসতে নির্জন সিঁড়ি বেয়ে নেমে এল। দিনাজপুর ফেরার পর হামজা জয়কে আবার পাঠিয়ে দিল রাজন আজগরের কাছে। তখন রাজন আজগর নিজেই দেশে ছিলেন না প্রাণ বাঁচাতে, কিন্তু তার লোকেদের সঙ্গে জয় রাজধানীতে থাকতে পারবে। জয়কে পাওয়া গেল না বলে হামজাকে রিমান্ডে নেওয়া হল। উল্টো করে ঝুলিয়ে কাঁচা বাঁশ দিয়ে পেটানো হল। ত্বকের নিচে রক্ত জমাট বেঁধে কালশিটে ধরে গেল। পাথরের দেয়ালে আঘাতের প্রতিধ্বনি ওঠে, তবু হামজা বলে না, জয় কোথায়? জ্ঞান হারিয়ে ফেলার পর সামান্য চিকিৎসায় আবার চেতনা ফেরানো হল তার। 21 বছরের এক যুবকের এই সহনশীলতায় কর্মকর্তারা হয়রান হলেন। হামজাকে আশ্বাস দিলেন, আমরা শুধু জয়কে জিজ্ঞাসাবাদ করব। তুমি বলছো সে খুন করেনি? তাহলে সামনে আনতে সমস্যা কোথায় জয়কে? হামজা বলে, আমি জানি না স্যার জয় কোথায়। আমি কিছুদিন যাবৎ হলে ছিলাম। আমার সঙ্গে ওর দেখা হয় না। ও কোথায় আমার জানা নেই। তুমি জয়ের বাপমা, তুমিই তার সবাই জানে। অনেকে একই সাক্ষী দিয়েছে। বেশি শেয়ানাগিরি করলে একেবারে ভেতরে ঢুকিয়ে দেব। তখন এই শেয়ানাগিরি পেছন দিয়ে যাবে। তাই দিন যেখানে আমি জানি না জয় কোথায়, তাহলে ভেতরে রাখলেই কি বাইরে রাখলেই বা কি? জয় কিন্তু একদম বাচ্চা ছেলে না স্যার। আপনারা সন্দেহ যখন করেছেন ওকে, ওর কি জানের মায়া নেই? আপনাদের মিথ্যা অভিযোগের হাত থেকে বাঁচতে পালিয়েছে হয়তো। বিভ্রান্ত হয়ে গেলেন কর্মকর্তারা।
হামজার কথায় উনারা নিজেরাই পেঁচিয়ে গেলেন এই সংশয়ে, আসলেই কি জয় আমির খুনটা করেছে নাকি করেনি। কিন্তু হামজার উপর টর্চারিংয়ের চতুর্থ দিন জয় এসে হাজির, সে আত্মসমর্পণ করল। কর্মকর্তারা দুই ভাইয়ের কার্যক্রমে হতবাক হয়ে গেলেন। জয় এসে বলল, আপনারা নাকি আমারে খুঁজতেছেন? খুন করে পালালে তো খুঁজবই। পালালে কেউ এসে ধরা দেয় না স্যার, আর খুন করলেও না। আপনাদের সমস্যাটা হইল, আসল খুনিকে খুঁজে না পাইলে আমার মতো দুর্বল নিষ্পাপদেরকে টার্গেট করেন কেস ডিসমিস করার জন্য। দুঃখজনক। জয়ের কথায় সবাই যেমন বিভ্রান্ত হল তেমনি ওর দুঃসাহসে হতবাক। জয় হামজার সাথে দেখা করার জন্য সামান্য একটু সুযোগ চাইল। যেহেতু সে নিজে এসে আত্মসমর্পণ করেছে, সে অনেকটা ছাড় পেল। তাকে জিজ্ঞাসাবাদে নেবার আগে হামজার সেলেই রাখা হল। হামজা আক্রমণাত্মক হয়ে তেড়ে এলো, সুজোরের বাচ্চা, এখানে এসেছিস কেন? মরার এত শখ হয়েছে তোর? নিজের শখ আমার উপরে চাপাইও না বড় সাহেব। খুন তো করছি, তা স্বীকার না করে মার খাচ্ছ তুমি। মরার শখ আমার হলো কিভাবে? হামজা গলা চেপে ধরল, আমি মার খাচ্ছি তাতে তোর বাপের কি? তোকে বলেছিলাম না আন্ডারগ্রাউন্ড থাক। সময় ভালো না। কেন আসছিস এইখানে? জয় একগাল হাসল, একা একা মার খাচ্ছ, ব্যাপারটা ভালো লাগতেছিল না। আমার ভাগ নিতে আসলাম। হক ছাড়া যাবে না। হামজা দিশেহারা হয়ে পড়ল, বাইঞ্চোদের বাচ্চা, একবার ধরা খাইলে আর ছাড়া পাবি না। নিশ্চিত মার্ডার। শালার, তোরে কি করব তো? এই জন্যে তোরে আন্ডারগ্রাউন্ড করছিলাম রে হারামির বাচ্চা। আরাম করে নোংরা মেঝেতে টানটান হয়ে শুয়ে মাথার নিচে হাত দিয়ে চোখ বুজে শুয়ে পা দুলাতে দুলাতে বলে, তুমি একবার আমারে কইছিলা একসাথে বাঁচতে না পারলে একসাথে মরে যাব। একা একা বেঁচে থাকার দরকার নেই। বুঝলি জয়, আইস তার পরীক্ষা দিবার আইছি। আমার তো কেউ নাই। তোমারে এরা এমনে শ্বাস কইরা ফালাইলে আমি বাল বাইরে এমনেই মইরা যাইতাম। হামজা শক্ত করে জয়ের হাতটা চেপে ধরে ধরেই রাখে। অন্যদিকে তাকিয়ে বলে, চুপ থাক। তোর কথা কানে ঢুকলে রক্ত গরম হচ্ছে। জয় বেহায়ার মতো দাঁত বের করে একটু হাসল। এখন তার চোখে মুখে একটুও ভয় নেই। হামজা মার খাবে আর সে পালিয়ে থাকবে, এ আবার কোনো দেশি কথা? জয়কে যখন নিতে আসল ইন্টারোগেশনে নেবার জন্য কোনোভাবেই হামজার হাতের বাঁধন থেকে জয়কে ছাড়ানো গেল না। পুলিশ কাঠের লাঠি দিয়ে হামজার কবজির উপর মারল এক বাড়ি। খট করে শব্দ হয়ে কবজিটা বোধহয় ছুটেই গেল। জয়ের হাত ছুটে গেল। পুলিশেরা একটা পন্থা নির্বেই পেয়ে গেল। হামজার সামনে জয়কে মারতে শুরু করা হল। জয়কে প্রশ্ন করা হলে সে উত্তর না দিয়ে বরং উল্টোপাল্টা প্রশ্ন করছিল। যেমন তাকে জিজ্ঞেস করা হল, খুনটা তুই কেন করেছিস জয়? জিজ্ঞেস করল, খুন করা কি খারাপ? তোর মতে কি ভালো? সে অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি যদি খুন করি আমার কি শাস্তি হবে? প্রাপ্তবয়স্ক হবার পর তোর ফাঁসি হতে পারে। করেছিস কি না খুন তাই বল। খুন যে করবে তারই ফাঁসি হবে। ধরা পড়লে অবশ্যই শাস্তি হবে। জয়ের ভেতরে এবার নিজের কৃতকর্মের উপর দ্বিধাতা এল। সে একটুও পাপ করেনি। তার গোটা পরিবার খুন হয়েছে। তার বদলে সেই খুনিদেরকে জয় তাদেরকে দিলেই বরং সেটা আইন। গোটা সৈয়দ পরিবারকে মরতে হবে। এজন্য তাকে বাঁচতে হবে। মরতে অবশ্য তার খারাপ লাগে না, কিন্তু শাস্তি না দিয়ে মরা যাবে না। তাকে মারতে মারতে প্রায় জ্ঞানহারা করে ফেলা হল। কিশোর বলে ছাড় পেল না সে, কিন্তু স্বীকার করল না কিছুই। এক সময় কান ফেটে রক্ত বেরিয়ে আসে জয়ের। মেঝেতে পড়ে নাকে আঘাত পাবার পরেও জয় নিজের সবটুকু চেষ্টা করে নিজেকে আর্তনাদ করা থেকে থামাতে। তার ভয় তার আঘাতে হামজা নির্ঘাত খুনের দায় নিজে স্বীকার করে বসবে। হল সেরকমই। হামজা পুলিশের পায়ের কাছে বসে পড়ল, জয় কিছু করে নাই স্যার। ওরে মারবেন না। পুলিশ পৈশাচিক হাসল, তাইলে কি তুই করছিস? হামজা চট করে বলে, জি স্যার। মানে খুন করি নাই, কিন্তু আমার অপরাধ আছে স্যার। জানি কে খুন করছে। জয় তখন শরীরের ভর ছেড়ে চামড়া ছেঁড়া শরীরে মেঝের উপর পড়ে আছে। আগ্রহ পেয়ে বসল পুলিশ। হামজা সেলিমের নাম বলে দিল। পুলিশ জিজ্ঞেস করলেন, সে কেন মারবে ব্রিগেডিয়ারকে? হামজা জানালো, কারণ সেলিম বাড়ি স্যারের মাদ্রাসায় কিছু বছর আগে আগুন দেবার সময়ও আমাকে কাজে লাগিয়ে কিছু বছর আগেও একবার সেই মাদ্রাসায় আগুন দিয়েছিল। তারপর মাদ্রাসা থেকে খুব মারধর করে তেড়ে দেয়া হয় সেলিম কাকাকে। সেই রাগ
তো তুই বলতে চাচ্ছিস সে এবার বাড়ি সাহেবকে মারতেও তোকে ব্যবহার করেছে? হ্যাঁ স্যার, জয়কে বাড়ি সাহেব খুব ভালোবাসত। আমাকে হুমকি দিয়ে সেলিম জয়ের মাধ্যমে বাড়ি সাহেবের সাথে দেখা করার সুযোগ করে নিয়েছিল স্যার। আমি জয়কে পাঠাইছিলাম সেলিম কাকার সাথে। এই আমার অপরাধ। কিন্তু জয় খুন হওয়া দেখেনি। ওকে বের করে দিয়েছিল সেলিম কাকা। আর ওর সিডি বেয়ে নামাই দেখেছেন আপনারা। তারপর আর সেলিম কাকার সাথে দেখাও হয় নাই আমাদের। প্রমাণের অভাবে আরও কিছুদিন টর্চার করে ফায়দা না পেয়ে দুই কিশোরকে ছেড়ে দেয়া হলো বটে। এবং হামজার কথা বেশ বিশ্বাসযোগ্য হল, কারণ সেলিম আসলেই নিখোঁজ ছিল। এই কাজটা হামজার বড়ভাইজেরা অন্তত করেছিল হামজাকে রক্ষা করতে। সেলিমকে সাময়িক গুম করা হয়েছিল। সেলিমের লুকিয়ে থাকার ব্যাপারটাতে মুস্তাকিন সহ সংগঠনের সবাইও হামজার স্টেটমেন্ট আরেকবার বিশ্বাস করল। কারণ সেলিমের দ্বারা এমন কিছু অসম্ভব নয়। আবার সে খুনের পরপরিয়া লাপাতা। আবার সে জয় চলে আসার পরপরও সত্যিয়া অনেকবার মাদ্রাসা ও হামজাকে একাধিকবার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। ও হামজার ভালো চিকিৎসা হল না। কারাগারের মারগুলো শরীরে বসে গেল। সদ্য যুবক বয়সে হামজার উচ্চ রক্তচাপসহ হৃদযন্ত্রের বিভিন্ন রোগশোক দেখা দিয়েছিল এতে। দিন দিন এসব ঘটনাবলী হামজার ভেতরে পৈশাচিকতার ভাণ্ডার গড়ে তুলছিল। তার কেবল ক্ষমতাই চাই, ক্ষমতা। সেই মারের আঘাত কাঁচা থাকতে থাকতেই জয় নিখোঁজ হল। সেলিম ফারুকী বড় সূক্ষ্ম কৌশলের সঙ্গে জয়ের মস্তিষ্ক ও শরীরকে একসাথে ধ্বংস করার কৌশলে মজলেন। অন্ধকার কবরের মতো কোথাও একটা তাকে আটকে রাখা হল মাসখানেকের মতন। সেলিম ফারুকী জয়ের সাথে সেই দিনগুলোতে যা যা করেছিল, জয় সেই সময়টা মৃত্যুর সঙ্গ নিয়ে বেঁচেছিল। কিন্তু মৃত্যু এবারও তার সঙ্গে প্রতারণা করল। সেলিম ফারুকীর কৌশলী টর্চার জয়ের মস্তিষ্ক ও শরীরের চিরস্থায়ী ক্ষতি সাধন করতে সক্ষম হল। জয়ের মাংসপেশি ও রক্ততে বিভিন্ন আজব উপসর্গ দেখা দিয়েছিল এ সময়। সেখান থেকে ফেরার পর থেকে জয়ের মাংসের ভেতরে কামড়াত। নাক দিয়ে রক্ত পড়া থেকে শুরু করে বিভিন্ন ভয়ানক উপসর্গ ও শরীরের যন্ত্রণা। ড্রাগে আচ্ছন্ন হয়ে উঠল সে। সেলিম ফারুকীর ইনজেক্ট করা অবিরাম ড্রাগ জয়কে ড্রাগের প্রতি নির্ভরশীল করে তুল। নিয়মিত সেবনের জন্য যেসব মেডিসিন ডাক্তার দিল, তা তাকে কোনোদিন গ্রহণ করতে দেখা যায়নি। ডাক্তার একটা চমৎকার ভবিষ্যৎবাণী করেছিলেন, জয়ের লোহিত রক্তকণিকার গুণগত মান নষ্ট হবার পথে। এবং সে যে সকল ড্রাগে অভ্যস্ত হয়ে পড়েছে, তা তার শরীরের নষ্ট কোষের বৃদ্ধিতে বেশ ভালো সহায়তা করছে। এটা ভবিষ্যতে ব্লাড ক্যান্সারের রূপ নিতে পারে। জয়ের শরীরের ব্লাড কর্পাসলের মাদারসেলগুলো সব মিলিয়ে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত। 3টে বছর মুস্তাকিন বিশ্বাস করেছিল তার আব্বাকে সেলিম মেরেছে। সে সময়টা সে হন্য হয়ে সেলিমকে খুঁজেছে। কিন্তু সেলিম সন্দেহের দায়ে পলাতক। এতে আরও বিশ্বাসযোগ্য হয়েছিল সে অপরাধী। কিন্তু 2006 এর শুরুর দিকে মুরসালিন জানতে পারল সেলিম মারেনি, মেরেছে জয়। যে জিন্নাহকে জয় বছরের পর বছর খুঁজে পায়নি, সেই জিন্নাহ আমির মুরসালিন ও তাদের সংগঠনের নেতাকর্মীদের হাতে বন্দী হল জয়কে ধরার টোপ হিসেবে। সময়টা হামজা ও জয়ের জন্য অতিরিক্ত প্রতিকূল হয়ে উঠেছিল। তখন বিরোধী সরকারের সময়সীমা প্রায় শেষের দিকে। তত্ত্বাবধায়ক সরকার আসার সময় হয়ে এসেছে প্রায়। হামজা ও জানের মায়া ত্যাগ করে নিজেদের দলীয় প্রচারণায় নামল। তাদের শেষ সুযোগ এটা। এবার দল ক্ষমতায় আসতেই হবে, অন্তত তাদের দুজনের অনেক পুরনো হিসেব চুকানোর দায় হলেও। সে সময় জিন্নাহকে ছাড়িয়ে আনতে জয় পাগল হয়ে উঠেছিল। তার একুলোকুলে কেউ নেই জিন্নাহ ছাড়া। এতে করে বর্তমানের দলীয় কর্মসূচিতে ব্যাঘাত ঘটছিল, যা হামজার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তাদেরকে জিততে হবে, যে কোনোভাবে। জীবনের হিসেবের খাতাগুলো পড়ে আছে, শরীরের আঘাত, পেটে খিদে, প্রবৃত্তির নেশাগ্রস্ততা, বদলার আগুন। হামজা এগুলোকে এড়ানোর সাধ্যই রাখে না। তাকে জিততেই হবে। জয় যতটা উতলা হয়ে উঠছিল জিন্নাহকে মুক্ত করতে, একবার ওকে দেখতে, হামজা ততটাই উদ্বিগ্ন হয়ে উঠল জয়কে হারানোর আতঙ্কে। সবে তাদের যাত্রা শুরুই হয়নি, তার মাঝে জিন্নাহ ঢুকে এলো। মুস্তাকিন জিন্নাহর মুক্তির বদলে জয়কে চায়। যেখানে জয়কে নিজের রাখতে হামজা দুনিয়ার সাথে একটা যুদ্ধে অবতীর্ণ হতেই পারে। জয় তার রোগে রোগে মিশে যাওয়া সঙ্গদোষ, ডান হাতের মুঠিতে আঁকড়ে ধরার মতো হাত, বুকের সাথে মিশিয়ে পিঠে চাপড় মারার মতন শক্ত সিনা। জয় তার এক জন্মের পাপাচারের সঙ্গী। সে জয়কে ছোট্ট বয়সে জিতে এনেছে। তার রুহ না গেলে জয় যাবে না। জয়কে সে আশ্বাস দিল, নির্বাচনে জিত তাদের হবে। তারপর দুনিয়া তাদের। এখন শুধু প্রচারণার কাজে মন লাগা।
দেশে মার্শাল জারি হল। হামজা সেনাবাহিনীর হাতে মার খেল। দেহে ছেপে যাওয়া দাগের সংখ্যা বাড়ল, গাঢ় হল ক্ষতগুলো, ভেতরের আগুন নিভে ব্যথা গলে তা লাভায় পরিণত হল। যা জ্বলন্ত কিন্তু শান্ত, গলিত। তা দাউ দাউ করে জ্বলে না, কেবল নিঃশব্দে বয়ে যায় জমিন পুড়িয়ে ছাই করতে করতে। নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2008-এর ডিসেম্বরের শেষ তারিখে। জিতে গেল হামজার দল। এবার হামজার অধিপত্য বিস্তারে আর বাধা এলে হামজা তা মানবে কেন? বাধা হয়ে যা আসবে তা ছাই হবে। মুস্তাকিনদের ভেসে বেড়ানোর দিন এল। চারদিকে তাদের আটক, গুমখুন বাড়ল। সেরকম ভাসমান এক সময় বন্দি জিন্নাহ আমির গায়েব হয়ে গেল তাদের আটখানা থেকে। কেউ জানল না জিন্নাহ কোথায়। জিন্নাহ আমির হামজার হাতে বলি হয়ে গেল এক রাতে। জয়ের শেষ পিছুটানকে মেরে হামজা হাত মুছে ফেল কালো পাঞ্জাবির নিচের পৃষ্ঠে। জানেনি তা। দিন যত যাচ্ছিল উন্মাদ হয়ে উঠছিল জিন্নাহকে পেতে, আর তার আগ্রাসন বাড়ছিল সৈয়দ পরিবারের প্রতি। যা হামজা চাইছিল ঠিক সেই মোতাবেকই সব এগোল। হামজার ওয়ার্কস পুটল। বাড়ির নকশায় বড়ঘর তৈরি হল। নিজে নকশা তৈয়ার করেছিল পাটোয়ারি বাড়ির। বড়ঘরটা দৈর্ঘ্যপ্রস্থে 6.5-3 ফুট। বড়ঘর তৈরির খাতিরে হামজার বাড়ি মোট মিলিয়ে বিশাল হল। দোতলার অর্ধেকের বেশি খালি পড়ে থাকে। সেখানটা পরিত্যক্ত। বড়ঘরের গুদামের অংশে মেটাল মেল্টিং মেশিন এল। 2012-তে বড়ঘরে সেই ধাতু গলানোর চুল্লিতে সর্বপ্রথম সেলিম ফারুকী গলেছিল। তাকে পিস পিস করে কেটে কেটে গলানো হয়েছিল চুল্লিতে। হামজা কেটেছে, জয় গলিয়েছে। সেলিমের বা হাতের একাংশ পচে ক্ষয় হয়েছে বড়ঘরেই। সেলিম ফারুকীর হাতে পাথরের আংটির কমতি ছিল না। অন্তু প্রথম দিন বড়ঘরে ঢুকে সেই ক্ষয়িত হাতের আংটিগুলো দেখেছিল। মুস্তাকিন মহান পিবিআই ডিপার্টমেন্টে ইনভেস্টিগেটর নিযুক্ত হল, তখন বাংলাদেশে পিবিআই ডিপার্টমেন্ট পুলিশের এক নতুন ব্রাঞ্চ। চাকরির 1 বছরেরও কম সময়ে মুস্তাকিনের দলবিরোধী তদন্ত কার্যক্রমের ফলে উপর মহল থেকে আদেশ এলো তাকে প্রথমে চাকরি থেকে বরখাস্ত করতে পড়ে দুনিয়া থেকে। কিন্তু জয়ের বদৌলতে মুস্তাকিনের জায়গা হল হামজার বড়ঘর। সময় 2013-এর শেষের দিকে। মুস্তাকিনের চেহারার সাথে খুব বেশি মিল ছিল মুমতাহিনার। মিলমহব্বতও বেশি দুই ভাইবোনের। মুস্তাকিনের চেহারায় নমনীয়তার সাথে বীরত্বপূর্ণ তেজ বেশি লক্ষ্য করা যায়। এক গাল মাঝারি চাপদাড়ি। গায়ের রং পুরুষ হিসেবে ফর্সা। টাকনু অবধি গোটানো প্যান্ট। মাঝারি চুলগুলো বিন্যস্ত। কপালের মাঝখানে নামাজের কড়া পড়া কালো দাগ। বড় শোভনীয় এক পুরুষ দীপ্তি চোখে মুখে। জোরে হাসতে দেখা যায় না লোকটাকে। মুচকি হাসিই বেশি। চোখ দুটো গভীর, বিচক্ষণ, বিনলি। মুস্তাকিন বড়ঘরের চারদিকটা দেখে নিয়ে হা করে শ্বাস ফেলে মেঝেতে বসল। জয়কে দেখে একগাল মুচকি হাসল। ভালো আছিস? জয় গিয়ে সামনে বসলে মুস্তাকিন বলল, এখন কি করছিস? কি করতেছি বললে খুশি হবি? আজ তোর খুশির দিন। আমার খুশি হবার মতো কিছু করছিস না তুই। সুতরাং যা বলবি তাতেই সামান্য দুঃখ পাব। তবু বল। জয় দাঁত বের করে হাসল। আমার অবস্থা মনে কর, ও দয়াল জান নিবা নাও, দম ক্যা বাইর হিজা যায় টাইপের। গরিব ধরিব মানুষ, দুঃখের দিন একরকম কেটে যাচ্ছে। কিন্তু তাই বলে তোর কোনো দুঃখ আমি রাখব না। তোর দুঃখ দূর করতেই এখানে আনছি তোরে। একটু থেমে খুব গানির মতো করে জয় বলল, বুঝলি মুস্তাকিন, মাইনষের কপাল আর লুঙ্গির গিট্টু কখন কিভাবে খুলে যায় কেউ জানে না। আজ তোরটা খুলব। পলাশ চেয়ারে বসতে বসতে বলল, লুঙ্গির না কপালের রে জয়? লুঙ্গিরটা খুললে কপাল আপনা-আপনি খুলে যায় পলাশ ভাই। কপালের সব নেয়ামত তো লুঙ্গির তলেই। মুস্তাকিন জয়কে গভীর চোখে পর্যবেক্ষণ করতে করতে টের পেল কেউ আসছে। ধীরস্থির পদক্ষেপে হামজা এসে দাঁড়িয়ে ঠান্ডা এক হাসি দিল। ভালো আছো? আলহামদুলিল্লাহ। আপনি ভালো? সবসময়। তোমার ভালো থাকারও একটা ব্যবস্থা করতে চাই। তোমার জন্য একটা সুযোগ আছে। সেটা জানানোর আলাপ করতেই এই সাক্ষাতের ব্যবস্থা। তুমি আবার খারাপভাবে নাওনি তো এভাবে তুলে আনার বিশ্বাসটা? মুস্তাকিন হামজার ধূর্ত মুখখানির দিকে চেয়ে হাসি মুখে বলল, না। আমাকে এখানে আসতে হবে তা নিয়ে আশাবাদী ছিলাম। তবে আপনার সুযোগ বোধ আমি গ্রহণ না করে আপনাকে অসন্তুষ্ট করতে চলেছি হামজা ভাই। এতে আপনি কিছু মনে না করলেই হল। হামজা বড় উচ্ছ্বাসিত হয়ে হাসল। তার ব্যবস্থাও আছে, চিন্তা করো না ভাই। আমি আছি না। মুস্তাকিন বিড়বিড় করল, তা তো বটেই। সেই ব্যবস্থা শুরুর অপেক্ষায়।
পলাশ উঠে এল। তার হাসিতে বড়ঘর জুড়ে উঠল। সে হাসলে চোখ কুঁচকে ওঠে, তাতে চোখের মনির জ্বলজ্বলে ভাবটা বেশি ফুটে ওঠে। এসেই সে উচ্ছ্বাসে ফেটে পড়ল মুস্তাকিনকে দেখে। হাত বাড়িয়ে দিয়ে বলল, গুড জব ছোট ভাই। অল্পদিনের চাকরিতে আমারে একদম নড়চট করে রেখে দিচ্ছিলে। তোমার তদন্তের কাজে অত্যন্ত সন্তুষ্ট আমি। আরেকটু সুযোগ পাইলে একদম আমারেই খালাস করে দিতা, কোনো সন্দেহ নাই। সাহসের ব্যাপার স্যাপার। গুড জব, গুড জব। আই এপ্রিশিয়েট। গুড। মুস্তাকিন একটা দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, ধন্যবাদ। জিজ্ঞেস করল, জিন্নাহ কোথায় রে? নেই। ভ্রু উচায়, কি? শুনি নাই। আবার মুস্তাকিন শান্ত চোখে চেয়ে রইল। আবার জিজ্ঞেস করে, জিন্নাহকে ফিরিয়ে দে। তোর জান দেব। মুস্তাকিন হাসে, চেয়েছি। জয় মুস্তাকিনের কাঁধে হাত রাখল, চাইবি? সত্যি বলছি, বিশ্বাস কর। তুই জান চাইবি আমার কাছে? হ্যাঁ, আব্বারটা দে, ফিরিয়ে দে। জয়ের চোয়াল আটল, জিন্নাহকে এতদিন আটকে রেখে আমারে পাস নাই। নতুন আর কিসের আশায় বাচ্চা ছেলেটারে কষ্ট দিচ্ছিস? আমি শুরু করলে তোর পুরো সংগঠনের রুহুতে কাঁপন উঠাব। আমির ওয়াদা পাক্কা।